ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। জয়রামবাটি কামারপুকুর 2024-এ তোমরা কি করে কম টাকায় পৌঁছাবে সেটা তো থাকছেই আমার ভিডিওর মাধ্যমে। তবে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি একদিনে জয়রামবাটি কামারপুকুর ঘুরে আবার বাড়ি ব্যাক করতে চাও, তাহলে তোমরা কোন স্টেশন থেকে ট্রেন ধরবে এবং কোন স্টেশনে নামবে সেটাও কিন্তু জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা যদি জয়রামবাটি কামারপুকুর থেকে তোমরা যদি এই জায়গাটি ভালো করে ঘুরে দেখতে চাও, তাহলে তোমরা কম টাকায় কোন হোটেলে খাবে, কোন হোটেলে থাকবে তারও ডিটেলস দিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও তোমরা এখানে কি কি দেখবে, কতগুলি স্পট রয়েছে, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা লাস্ট পর্যন্ত আমার সাথে থেকো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত জয়রামবাটি কামারপুকুর আসোনি, ভাবছো আসবে, তারা কিন্তু একবার হলেও আমার এই ভিডিও দেখবে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। জয়রামবাটি কামারপুকুর যাওয়ার জন্য আমাদের যেতে হবে কিন্তু সোজা গোঘাট স্টেশনে। তো যাই হোক, গোঘাট স্টেশন যাওয়ার জন্য আমি কিন্তু একদম ভোরবেলা 4:22-এ চলে এসেছি হাওড়া স্টেশনে। আর 4:22-এ কিন্তু আমি ট্রেন ধরেছি গোঘাট লোকাল। আর আমাদের কিন্তু ট্রেন ভাড়া লেগেছে হাওড়া স্টেশন থেকে গোঘাট যাওয়ার জন্য পার পার্সন 25 টাকা করে। আর আজকে যেহেতু ভোরবেলা, অনেক ভোরবেলা ট্রেন ধরেছি, 4:22-এর ট্রেন, তাই কিন্তু ট্রেনটা প্রায় আমাদের মিস হয়েই যেত। তো শেষ মুহূর্তে ট্রেনটাও পেয়ে গেছি, সেফলিভাবে ট্রেনে উঠে পড়েছি। তবে তোমরা যদি একদিনেই ঘুরে বাড়ি ব্যাক করতে চাও, তাহলে আমি বলবো বেটার ট্রেন হবে ভোরবেলা 4:22-এর ট্রেন। তাহলে তোমরা হাতে সময় নিয়ে কিন্তু ঘুরে আবার বাড়ি ফিরে আসতে পারবে। আর ট্রেনটাও তোমাদের মিস হবে না, ট্রেনটাও তোমরা পেয়ে যাবে, কারণ এইদিকের কিন্তু ট্রেন সার্ভিসটা অনেকটাই কম। যাই হোক, তোমরা 4:22-এর পরে তোমরা কিন্তু আবার 7:25-এ হাওড়া স্টেশন থেকে গোঘাট যাওয়ার জন্য আরো একটি ট্রেন পেয়ে যাবে। তোমরা সেই ট্রেনেও কিন্তু চলে যেতে পারো। তবে সেই ট্রেনে গেলে পরে তোমাদের কিন্তু একটু টাইমটা মেনটেন করতে হবে, তোমরা কিন্তু কোনো জায়গাতেই বেশিক্ষণ সময় নিয়ে ঘুরতে পারবে না। 4:22-এ গেলে পরে তোমরা বেশ ভালো করে ঘুরে বাড়ি ফিরতে পারবে। তাই আমি তোমাদের বলবো, তোমরা যদি হাওড়া থেকে আবার জয়রামবাটি কামারপুকুর ঘুরে বাড়ি ব্যাক করতে চাও, তাহলে তোমরা ঠান্ডার দিন হলেও কষ্ট করে এই 4:22-এর ট্রেনটি ধরে নাও। হাওড়া স্টেশন থেকে সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে গোঘাটের উদ্দেশ্যে। তবে তারকেশ্বর পার হওয়ার পর থেকে যখন ভোরের আলো উঠতে শুরু করেছে, তখন কিন্তু দারুণ একটা ভিউ আমি দেখতে পেয়েছিলাম। চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার। যারা গ্রাম বাংলার পরিবেশ ভালোবাসো, যারা মাটির আঁকাবাঁকা পথ দেখতে খুব পছন্দ করো, তারা একবার হলেও এই জয়রামবাটি কামারপুকুর থেকে ঘুরে আসো। দেখো, কথা বলতে বলতে সঠিক টাইমে আমি পৌঁছেও গিয়েছি গোঘাট স্টেশনে। একদম সকাল 7টার সময় আমি কিন্তু পৌঁছে গিয়েছি গোঘাট স্টেশনে। আর সকালবেলা ভোরবেলা যে আমি 4:22-এর ট্রেনে উঠেছিলাম, এই ট্রেনে উঠলে একটা সুবিধে যে আমাদের ডেস্টিনেশনের জায়গায় কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো তোমরাও চেষ্টা করো ভোরবেলা ট্রেনটি ধরতে, তাহলে তোমরা কিন্তু একদম 7টার মধ্যে পৌঁছে যাবে। এবং কিন্তু তোমরা এখানে যে জায়গাটি আসবে, সেই জায়গাটি ভালো করে ঘুরে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করার কিন্তু টাইমটাও তোমরা এক্সট্রা পেয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু 7টার সময় চলে এসেছি গোঘাটে। এবারে আমি স্টেশন থেকে বেরিয়ে সোজা যাব অটো বা টোটো স্ট্যান্ডে। এখান থেকে দেখবো কামারপুকুর আজকে আমার ফার্স্ট ডেস্টিনেশন। সেখানে যাওয়ার জন্য শেয়ারে কোন গাড়ি যাচ্ছে, সেই গাড়ি ঠিক করে আমি কিন্তু কামারপুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো চলো এখন স্টেশন থেকে বাইরে বেরোনো যাক। তবে জানো তো, স্টেশন থেকে বাইরে বেরোনোর পরেও একটা সুন্দর দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে। স্টেশনের হাতের ডান দিকের রাস্তা দিয়ে যখন যাবে, দেখবে সরু পিচের রাস্তা, দুদিকে গাছে ভরা, মন ছুঁতে বাধ্য করবে। গোঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাতের ডান দিকে তোমরা কিছুটা দূর এগিয়ে আসবে, তোমরা কিন্তু এখানে গাড়ি এবং টোটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবে। আর আমিও কিন্তু চলে এসেছি টোটো স্ট্যান্ডে। আমি দাদার সাথে একটু কথা বলে নেবো যে এখান থেকে তোমরা কামারপুকুর যেতে শেয়ারে কত টাকা করে নাও। 30 টাকা করে। আর যারা গাড়িটা রিজার্ভ করবে তাহলে কত টাকা করে? 150 টাকা করে। আর এখানে তো জয়রামবাটি কামারপুকুর পুরোটাই ঘোরানো হয়, তখন তোমরা কত টাকা করে নাও? 1200 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু শেয়ারেই দাদার সাথে 30 টাকা করে এখন সোজা চলে যাব কামারপুকুরে। তো চলো টোটোতে ওঠা যাক। অবশেষে আমি কিন্তু টোটো জার্নি শেষ করে নেমে পড়েছি কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠের সামনে। এই হলো রামকৃষ্ণ মঠ। আর তোমরা নিশ্চয়ই জানো যে ভেতরে কিন্তু ভিডিও করা বা কোনো রকম ফটোশ্যুট করা অ্যালাউ নেই। তাই আমি তোমাদেরকে চেষ্টা করব বাইরে থেকেই এই মঠের সৌন্দর্যটা তুলে ধরার। তবে আমরা যে গোঘাট স্টেশন থেকে এই রামকৃষ্ণ মঠের সামনে আসলাম, আমাদের কিন্তু টোটোতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কিন্তু জন্মস্থানের ওপরেই আমরা রয়েছি, মানে রামকৃষ্ণ মঠে।
আর এই হলো মেন প্রবেশদ্বার। তবে তোমাদেরকে আরো একটি কথা বলে দিচ্ছি, মন্দির যে বন্ধ হওয়া এবং খোলার টাইমিংটা সেটা কিন্তু এখানে বড় চার্টের মধ্যে দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। আর বিকেলবেলা 4টে থেকে 9টা পর্যন্ত তোমরা কিন্তু গেট খোলা পাবে। আর এখানে কিন্তু বলা রয়েছে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু সকাল 6:30 থেকে এখানে কিন্তু 11:30 পর্যন্ত তোমরা মন্দিরের গেট খোলা পাবে। আর বিকেল বেলাটা কিন্তু তোমরা 3:30 থেকে 8:30 পর্যন্ত মন্দিরের গেট খোলা পাবে। আর বাদ বাকি টাইমগুলো কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকে। তোমরা নিশ্চয়ই জানো মঠ প্রাঙ্গণের ভেতরে ভিডিও করা বা ফটো শুট করা কিন্তু কোনো রকম ভাবে অ্যালাউ নেই, পুরোপুরিভাবে নিষিদ্ধ। তাই আমি চেষ্টা করবো বাইরে থেকে একটু তোমাদেরকে ভিডিওটি পৌঁছে দেওয়ার যা যা রয়েছে। আর আমি যা যা দেখেছি একটু তোমাদের ছোট করে বলে দিই। এখানে রয়েছে যুগী শিব মন্দির, ঢেকিশালের ওপরে স্থাপিত রামকৃষ্ণদেবের মন্দির, আর রয়েছে রামকৃষ্ণদেবের নিজ হস্তে রোপণ করা আমবৃক্ষ, যেটা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চেষ্টা করবো একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার। তাছাড়াও এখানে কিন্তু হালদার পুকুর এবং এই রামকৃষ্ণ মঠ ছাড়া রয়েছে লাহাবাবুদের বাড়ি এবং রয়েছে রামকৃষ্ণদেব যে রাস্তা দিয়ে হেঁটেছিল কামার পুকুর, এসব কিন্তু 12টি স্পট রয়েছে। এই হলো রামকৃষ্ণ মঠের মেন প্রবেশদ্বার। আর তার ঠিক উল্টো দিকেই তোমরা কিন্তু দেখবে একটি বাঁধানো রাস্তা রয়েছে এবং কিন্তু এখানে একটি পুকুর তোমরা দেখতে পাবে ঠিক উল্টো দিকে। তোমাদের একদম বেশি দূর হেঁটে যেতে হবে না, এটাই কিন্তু হলো হালদার পুকুর। এই হালদার পুকুর নিয়ে কিন্তু অনেক স্মৃতি রয়েছে, কারণ এখানে শারদা মা রামকৃষ্ণদেবকে নিয়ে কিন্তু অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। আর এই হালদার পুকুরের যে জল, এই জলকে কিন্তু অনেক পুণ্য মানা হয়। যারা এখানে আসছে তারা কিন্তু সকলেই চেষ্টা করছে এখানকার জল সাথে করে নিয়ে যাওয়ার। আর আমিও তোমাদের বলবো তোমরাও কিন্তু কামার পুকুরে এসে একবার হলেও এই হালদার পুকুরে ভিজিট করো, আর এখানকার এই পূর্ণ জল একবার হলেও মাথায় ছুঁয়ো। আমারও কিন্তু সৌভাগ্য হয়েছে আজকে এই পূর্ণ জল মাথায় ছোঁয়ানোর। যাই হোক, তবে তোমাদের বলে দিচ্ছি, আর এই পবিত্র জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদেরই কর্তব্য। তাই এখানে কিন্তু সাইনবোর্ডেও লেখা রয়েছে এই জলের সামনে এই পূর্ণ জলকে যাতে নোংরা না করি এবং এই জায়গাটা যাতে নোংরা না করা হয়। আর তাছাড়াও এখানে কিন্তু স্নান করা, কাপড় কাচা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তো চলো, এখানে তো আমি সময় বেশিক্ষণ নষ্ট করব না, কারণ আজকে আমি জয়রামবাটিও কিন্তু ঘুরবো। একটা সময় রামকৃষ্ণদেব এই রাস্তা দিয়ে কিন্তু অনেক হাঁটাচলা করেছে, আর আজ আমার সৌভাগ্য হয়েছে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করার বা এই রাস্তাটি দেখার। বলতে পারো এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে পবিত্র একটি স্থান। তো আমি কিন্তু এখন চলে এসেছি লাহাবাবুদের বিষ্ণু মন্দির এবং দামোদরজির মন্দিরে। বিষ্ণু মন্দিরে প্রবেশ করার ঠিক সামনেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ধর্মদাস লাহাবাবুর একটা বড় স্ট্যাচু, যিনি কিন্তু লাহাবাবু নামে এই গ্রামে মানে পরিচিত ছিল। আর ইনি ছিলেন সেই লাহাবাবু। আর এই হলো মন্দিরে যাওয়ার মেন প্রবেশদ্বার। তো চলো আগে মন্দিরের ভেতরে এন্ট্রি করা যাক। সবার প্রথমে আমি তোমাদের লাহাবাবুদের যে বিষ্ণু মন্দির রয়েছে সেই বিষ্ণু মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দেব। এই হলো মন্দির, মন্দিরের মেন প্রবেশদ্বার। এখান থেকে যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো। তাছাড়াও কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর করে সাজানো গোছানো, আর রামকৃষ্ণ দেবের একদম মানে জন্ম থেকে শুরু করে বিবাহ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে ডেমোর মাধ্যমে। তোমরা চাইলে এই জিনিসগুলো কিন্তু দেখতে পারো। তাছাড়াও তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু গাইডরা রয়েছে, তোমরা কিন্তু গাইড নিয়ে এই জায়গাগুলোর এই সম্বন্ধে তোমরা জানতে পারো এবং প্রত্যেকটি জায়গা সম্বন্ধে কিন্তু তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আমি যে অটোওয়ালা কাকুর সাথে ঘুরছি তিনিও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। চেষ্টা করব ছোট্ট একটু ক্লিপ ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তাছাড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো লাহাবাবুদের যে গয়না ফেরত দেওয়া, গদাধরের বিবাহ, সমস্ত কিছু এবং রামকৃষ্ণ দেবের যে জন্ম হয়েছিল প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ডেমোর মাধ্যমে সাজানো রয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর। গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মিথ্যে সাক্ষ্য দেয়নি বলে। তখন ঠাকুরের দাদা রামকুমার হয়েছে আর হয়েছে কাত্যায়নী, ঠিক আছে। ওনাদেরকে নিয়ে আর ওই যে শালগ্রাম শিলা মাথায় করে নিয়ে আর ওই ঠাকুরের মা চন্দ্রামণিকে নিয়ে ওই গ্রাম থেকে চলে এসেছিল। উনি মিথ্যে সাক্ষ্য দেবে না, এসে উনি সুগলাল গোস্বামীর বাড়িতে উঠেছিলেন। হ্যাঁ, ওখান থেকে সুগলাল গোস্বামী ধর্মদাস লাহার কাছে নিয়ে আসে কিছু জমি জায়গা দেওয়ার জন্য। ওনাকে আবেদন করে, দেখুন ওখানে গ্রামে মিথ্যে সাক্ষ্য দেয়নি বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন, উনি এখানে চলে এসেছেন। তাই রামকৃষ্ণদেবের বাবাকে ধর্মদাস লাহা কিছু জমি জায়গা ওনাকে দান করেছিলেন। তারপর থেকে এখানে বসবাস করেন। তারপরে রামকুমারের পরে রামেশ্বর হয়, তারপরে সর্বমঙ্গলার জন্ম হয় এখানে, তারপরে আপনার জন্ম হয় রামকৃষ্ণ।
সব ছোট হচ্ছে রামকৃষ্ণ, ঠিক আছে। এই হচ্ছে এখানকার এটা ঘটনা। ঢেঁকি সালে রামকৃষ্ণদেব হয়ে গড়িয়ে উনুনে পড়ে গিয়েছিলেন, আর উনুন থেকে বের করে ছাই পাঁশ পরিষ্কার করে কোলে তুলে মানুষ করেছিলেন ধনী কামানি, তাই পরে ওনাকে ভিক্ষামা করা হয়। তোমরা যদি কামারপুকুরে এসে এখানকার স্পটগুলো ঘুরে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই কাকুর সাথে যোগাযোগ করতে পারো। এই কাকুর সাথে আমারও কিন্তু পরিচয় হলো, ভীষণ ভালো মানুষ এবং খুব সুন্দর করে কিন্তু গাইড করে ইনি ঘুরিয়ে দেবে। আর ইনার কিন্তু অটো রয়েছে, অটোতে তোমরা 5 জন কিন্তু মানে যেতে পারবে এবং 5 জনের কিন্তু ভাড়া পড়বে 100 টাকা। আমি একটু কাকুর সাথে কথা বলে নেব এখানে কতগুলো স্পট রয়েছে একটু তুমি জানিয়ে দাও। 10টা আছে, 10-12টা জায়গা আছে, 12টা মন্দির, 12টা মন্দির রয়েছে। আর তুমি বলে দাও যে তুমি কত টাকা করে নাও আর তোমার গাড়িতে কজন করে ওঠে। 12টা মন্দির 5 টাকা 10 টাকা করে যাওয়া আসা, 5 জন ওঠে, হ্যাঁ 5 জনে 100 টাকা। 100 টাকা। আর সময় কতক্ষণ নাও? মোটামুটি ধরুন 1 ঘন্টা, 1 ঘন্টার মতো। কাছাকাছি। আচ্ছা, তোমার ফোন নাম্বার তো রয়েছে, ফোন নাম্বারটা তুমি বলতে পারবে? 96 বলে দাও অল্প। 9647388753। তোমরা যদি এই কাকুর সাথে আমার নাম অসিত কুমার দে। আচ্ছা, অসিত কুমার, ঠিক আছে। এই কাকু কিন্তু ভীষণ ভালো, খুব সুন্দর করে গাইড করে তোমাদের ঘুরিয়ে দেবে। তোমরা যদি কামারপুকুরে এসে এই স্পটগুলো ঘুরে দেখতে চাও কাকুর সাথে, অবশ্যই কিন্তু তোমরা কাকুর নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। কাকু খুব সুন্দর করে ঘুরিয়ে দেবে। ভিডিও স্ক্রিনে কিন্তু আমি কাকুর নাম্বারটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। আর বিষ্ণু মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে লাহাবাবুদের দুর্গা মন্দির। তোমরা চাইলে এই মন্দির কিন্তু দর্শন করে নিতে পারো। দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পাঠশালা। এখানে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন, আর যখন রামকৃষ্ণদেবকে এখানে পড়াশোনার জন্য পাঠানো হতো তখন কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব গিয়ে বসতেন বিষ্ণু মন্দিরে, সেখানে মায়ের আরাধনা করতেন এবং সেখানে গিয়ে মায়ের ছবি আঁকতেন। 5 বছর যখন হয় রামকৃষ্ণদেবের তখন কিন্তু তিনি এই পাঠশালায় যোগদান করেছিলেন। তারই কিন্তু সুন্দর একটা ডেমো করা রয়েছে। আর এখানে দেখো গদাধর, মানে রামকৃষ্ণদেব কিন্তু আসলে গদাধর নামেও কিন্তু পরিচিত ছিল, আর তার কিন্তু খুব সুন্দর করে এখানে একটা ডেমো করা রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আরো একটি কথা জানিয়ে দিচ্ছি, তোমরা যদি রামকৃষ্ণ মঠে এসে এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও অবশ্যই করতে পারবে, তবে তার জন্য তোমাদের কিন্তু সকাল 9টা থেকে 11টার আগে এসে তোমরা চেষ্টা করবে রামকৃষ্ণ মঠের যে অফিস রুম রয়েছে সেখান থেকে কুপনটা কালেক্ট করার। আর কুপন কাটার জন্য কোনো রকম কিন্তু এখানে মূল্য ধার্য করা নেই, তোমরা যে যেরকম সাধ্য অনুযায়ী এখানে কিন্তু কুপন নিয়ে টাকা দান করতে পারো। আরো একটি কথা তোমাদের জানিয়ে নেব, যারা ভাবছো যে নিজেরা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা গাড়ি কোথায় রাখবে, অবশ্যই তারও কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। এখানে পার্কিং জোন রয়েছে, তোমরা অবশ্যই নিজেদের গাড়ি মানে এনে ওখানে কিন্তু রাখতে পারবে। এই দেখো এদিকে রয়েছে কামারপুকুর শ্রীধাম প্রতীক্ষালয়, তার ঠিক উল্টো দিকে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। আর বাস করে যাব আমি জয়রামবাটি, কারণ বাসে করে গেলে পরে কিন্তু জনপ্রতি 10 টাকা করে খরচা হবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু লো বাজেটের ওপরেই কাজ করি। আর তোমরা চাইলে পরে এই কামারপুকুর থেকে অটো বা টোটো করেও যেতে পারো জয়রামবাটি, কিন্তু তার জন্য তোমাদের কিন্তু গাড়ি রিজার্ভ করে নিতে হবে। তার জন্য তোমাদের কিন্তু খরচা হতে পারে 100 টাকা করে। তো আমি 100 টাকা ভাড়া দিয়ে আর যাবো না, আমি কিন্তু বাসের জন্য অপেক্ষা করছি। বাস আসলে পরে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবো জয়রামবাটিতে। আমি কিন্তু পৌঁছে গিয়েছি জয়রামবাটি, মানে সারদা মায়ের জন্মস্থানে। আর এখানে এসে এটা তোমাদের মেন গেট, আমি দেখিয়ে দিচ্ছি। তবে তোমরা নিশ্চয়ই জানো যে এখানেও কিন্তু ভেতরে মোবাইল কিন্তু অ্যালাউ নেই, মানে মোবাইল তোমরা নিয়ে যেতে পারবে বাট তোমরা কিন্তু কোনো স্টিল ফটো বা ভিডিও করতে পারবে না। তাই আমি তোমাদের নিরাশ করব না, বাইরে থেকে অবশ্যই তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দেবো যতটা সম্ভব হবে। মাতৃ মন্দিরে এসে আমি তো এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছি, তবে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু 60 টাকা করে কুপন কাটতে হয়েছিল। তো আমি খুব সুন্দর করে কিন্তু এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করেছি। ভোগ প্রসাদে ছিল ভাত, 2 রকমের সবজি, ডাল, চাটনি, পায়েস। আর এবারে কিন্তু আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে মায়ের মন্দিরে আমি তো প্রবেশ করেছিলাম। তবে তোমরা এটাই ভাবছো যে আমি গেলাম তবে তোমাদের কিছু দেখাতে পারলাম না, একদমই তোমাদের আমি নিরাশ করব না, কারণ আমি কিন্তু চেষ্টা করছি বাইরের দিক থেকে যতটা সম্ভব হয় মায়ের যে জন্মস্থান সেই জায়গাটা তুলে ধরার। তবে হ্যাঁ, আমি এখান থেকে শুরু করছি। মা যখন তার ভাইদের সংসারে ছিলেন তখন কিন্তু তিনি এই যে তোমরা মাটির ঘরটি দেখতে পাচ্ছ, খড়ের ছাউনি দেওয়া, এই ঘরে কিন্তু জগদ্ধাত্রী পুজো করতেন। এবং পরবর্তীকালে তিনি তার যে ভাই রয়েছে কালী কুমার মুখোপাধ্যায়, তার ছেলে ভূদেব মুখোপাধ্যায়কে একটি গোপালের মূর্তি দিয়েছিলেন এবং সেই মূর্তি কিন্তু এখনো এই মন্দিরে পূজিত হয়। আমি অবশ্যই তোমাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখিয়ে দেব। তাছাড়াও এখানে কিন্তু আমি আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে মায়ের যে বংশধর, মায়ের যে ভাইরা, তাদের
এখানে কিন্তু আত্মীয় স্বজনরা এখানে রয়েছে। এগুলো কিন্তু পুরো মাটির ঘর। এবার আমি তোমাদেরকে বলি, আমি সবার ফার্স্টে এসে তোমাদেরকে যে মেন প্রবেশদ্বারটা দেখিয়েছিলাম সেটা কিন্তু পরে তৈরি করা হয়েছে। আসলে কিন্তু মেন প্রবেশদ্বার এখানে। তোমরা দেখো এখানে লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের পুরনো প্রবেশদ্বার। এই গেট দিয়ে কিন্তু মা আগে তার ভাইদের যে বাড়ি রয়েছে সেদিকে যাওয়া আসা করতেন। তোমরা দেখো এখানে কিন্তু প্রবেশদ্বারের সামনে ফুল চন্দন দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো করা হয়েছে। আর এই প্রবেশদ্বারটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানে তো আমি তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম, তবে চেষ্টা করব বাইরের দিক থেকে মা যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিও কিন্তু আমি দেখিয়ে দেব। কোনোভাবেই তোমরা নিরাশ হও না, আমি চেষ্টা করছি সম্পূর্ণ তথ্য এখানে দেওয়ার। এনার সাথে আমার পরিচয় হয়েছে, ইনি হলেন মা শারদা মায়ের কিন্তু নাত বউ। হ্যাঁ, খুব ভালো মানুষ, আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, ইয়ার্কি ফাজলামি হলো, আমার খুব ভালো লাগলো। তুমি একটু বলো যে তোমাদের কেমন লাগে এই যে পরিবেশে তোমরা থাকো, কতদিন হলো আছো, শারদা মাকে তুমি দেখতে পেয়েছিলে কিনা, যদি কিছু মনে থাকে। না না আমি দেখি তুমি দেখোনি। আর ইনি হলো শারদা মায়ের কিন্তু নাত বউ, খুব ভালো মানুষ। উনিও চেষ্টা করেছে আমাকে কিছু কিছু যেগুলো উনি জানে একটু বলার, তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগলো। চলো এখানে আর সময় নষ্ট করব না। এখানেও কিন্তু ছোট্ট একটা মার্কেট রয়েছে, তোমরা চাইলে এখানে এসে যে কিছু জিনিস কিনে নিতে পারো যার যেটা ভালো লাগে। মায়ের মন্দিরের ঠিক পাশে কিন্তু রয়েছে আরো একটি পূর্ণ পুকুর, আর এই পুকুরের সাথেও কিন্তু মায়ের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। তাই আমিও কিন্তু এই পুকুরটা দেখতে চলে এলাম। আর তোমরাও চাইলে পারে অবশ্যই কিন্তু এই পুকুরে এসে একবার জলটা স্পর্শ করবে, কারণ এই পুকুরের সাথেও কিন্তু মায়ের অনেকটা স্মৃতি জড়িয়ে রয়েছে। আর সব থেকে ভালো লাগলো যেটা, পুরো বড় পুকুর, আর এই বড় পুকুরটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। তার সাথে কিন্তু পুকুরের চারিপাশে নানান ধরনের ফুল গাছ লাগানো রয়েছে। তো চলো এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে। মায়ের মন্দির তো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তবে তোমরা এখানে আসলে পরে থাকবে কোথায় সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তাই কিন্তু আমি সোজা চলে এসেছি লজ সিংহবাহিনীতে। তো চলো আগে রিসেপশনে গিয়ে দাদার সাথে কথা বলা যাক। নমস্কার দাদা, এই হলো দাদার হোটেলের রিসেপশন। আর দাদা নমস্কার, বলছি আপনার হোটেলে কত টাকা থেকে রুম স্টার্ট হচ্ছে? আমাদের 400 থেকে শুরু করে 2000-2500 টাকা পর্যন্ত রুম আছে। আচ্ছা, 400 টাকার রুম আমি দেখিয়ে দেবো অবশ্যই। যারা খুব কম টাকায় লো বাজেটে ঘুরতে চাইছো তারা কিন্তু 400 টাকার রুম নিয়ে থাকতে পারো। তাছাড়াও কিন্তু এখানে 2000 টাকারও রুম পেয়ে যাবে। আর বলছি যে এখানে বাইরে ঘোরানোর জন্য এখানে যে স্পটগুলো রয়েছে তার জন্য কি আপনারা কিছু ফেসিলিটি দেন, যে গাড়ির ব্যবস্থা বা কিছু? আমাদের নিজেদেরই গাড়ি আছে। নিজেদের গাড়ি আছে, সেই সব ব্যবস্থা পেয়ে যাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আছে, সমস্ত কিছু পেয়ে যাবে। আরো একটি কথা জিজ্ঞেস করব যে সিজন অনুযায়ী এখানে কি ভাড়া কমে বা বাড়ে, এরকম কিছু ব্যাপার আছে? না, একই থাকে, সারা বছর একই থাকে। কিন্তু দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, মায়ের জন্মতিথি, এগুলো তো প্যাকেজ সিস্টেম। আচ্ছা, এছাড়া আর কোনো কিছু। ধন্যবাদ। আর চলো এবারে দাদার সাথে তো কথা বলে নিলাম, রুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। 400 টাকার যে রুমটা আছে সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। তো চলো রুমের দিকে এগিয়ে যাওয়া যাক। চলো তাহলে লজ সিংহবাহিনীর একটি রুম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি তো তোমাদের বলেইছিলাম যে কম টাকায় জয়রামবাটিতে এসে তোমরা যদি নাইট স্টে করো তাহলে কোথায় রুম নিয়ে থাকবে তার কিন্তু সন্ধান আমি দিয়ে দেবো। তো তোমাদের জন্য কিন্তু আমি একটি 400 টাকার রুম নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু লজ সিংহবাহিনীতে থাকলে পরে 400 টাকায় এই রুমটা পেয়ে যাবে। রুমের মধ্যে বেড রয়েছে, ওদিকে রয়েছে কম্বল, আর রয়েছে দুটো বালিশ। বেডের পাশেই রয়েছে বড় জানলা, আর এখানে রয়েছে কিন্তু আয়নার ব্যবস্থা। আর রুমের স্পেসটা একটু ছোট, তাই হয়তো প্রবলেম হতে পারে, যেহেতু সৌরভ ভিডিওটা করছে। তো চলো আমি বেশি কথা বলবো না, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমের মধ্যে বেসিন, হ্যান্ড শাওয়ার, বালতি, মগ সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে, আর পুরো কিন্তু ক্লিন রয়েছে, তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো। তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না। আর হ্যাঁ, এখানে কিন্তু টিভিও রয়েছে। তো তোমরা যদি জয়রামবাটিতে এসে থাকো অবশ্যই একদম রোডের পাশে মন্দিরের ঠিক সামনের দিকে কিন্তু লজ সিংহবাহিনী এই হোটেলে থাকতে পারো। 400 টাকায় রুম পেয়ে যাবে। আমি যেভাবে হাওড়া স্টেশন থেকে এখানে এসেছি ঠিক কিন্তু সেইভাবেই আজকে বাড়ি ফিরে যাব, হাওড়া স্টেশনে চলে যাব। তো আমাদের 5টার সময় কিন্তু গোঘাট স্টেশন থেকে ট্রেন রয়েছে, সেই ট্রেনেই আমি হাওড়া পৌঁছে যাব। আর ভিডিও এখানেই এন্ড করব। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি আজকের ফুল ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।